এই যে ইহুদি সম্প্রদায়, আপনি ইহুদি সম্প্রদায়ের ১,৫০০ বছরের ইতিহাস পড়েন, আজ থেকে ৫০০ বছরের বা বাদ দিয়ে এর আগের ১,০০০ বছর, এই ১,০০০ বছর ইহুদিরা পৃথিবীতে সব জায়গায় নিগৃহীত হতো খ্রিস্টানদের দ্বারা। তারা কাদের আশ্রয় ছিল? ইহুদিরা কখনোই গত ১,৫০০ বছরে কখনোই তারা কোনো শক্তিশালী অবস্থানে ছিল না, তাদেরকে কারো না কারো আশ্রয়ে থাকতে হয়েছে। কাদের আশ্রয় ছিল? মুসলমানদের আশ্রয় ছিল। ইসলামী খেলাফাই তাদেরকে আশ্রয় দিয়ে বিভিন্ন সময় তাদেরকে রেখেছে। এটা হলো ইহুদিদের ইতিহাস। এরপরে দেখেন আপনি, যেখানেই মুসলমানদের শাসন ব্যবস্থা ছিল, সেই শাসন ব্যবস্থায় মানে অন্যান্য ধর্মে, বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বী, বৌদ্ধ ধর্মাবলম্বীর যে সংখ্যাধিক্য, সেটাও কিন্তু বিপুল পরিমাণ। আমি আমাদের সাবকন্টিনেন্টের কথাই যদি বলি, ৭০০ বছর এখানে মুসলমানরা শাসন করেছে, এবং ৭০০ বছরই মুসলমানরা সংখ্যালঘু, হিন্দুরা সংখ্যাগুরু, সংখ্যাগরিষ্ঠ থেকেও এখানে তারা মুসলমানদের দ্বারা শাসিত হয়েছে। তো যদি ক্ষমতার কারণে অমুসলিমদেরকে লিভ করার যদি কোনো বিষয়টা থাকতো, তাহলে ভারতবর্ষে কোনো হিন্দু খুঁজে পাওয়া যেত না এখন। কিন্তু আসলে মুঘল পাঠানরা যেভাবে ভারতবর্ষ শাসন করছে, তাদের শাসন করা ভারতবর্ষের যতটুকু লক্ষণ বা যতটুকু বৈশিষ্ট্য আছে, আপনারা কিন্তু তার থেকে আলাদা ইসলামের কথা বলতেছেন। এটা হচ্ছে আমার ১ নাম্বার পয়েন্ট। আকবর বাদশার ইসলাম আর মামুনুল হকের ইসলাম এক না। আকবর বাদশার ইসলাম, আচ্ছা ঠিক আছে, হুমায়ুন সাহেবের কথা বলেন, আলমগীরের কথা বলেন। আলমগীর কিন্তু ৬ জনের মধ্যে একদম ব্যতিক্রম, দা ফ্যান্টাস্টিক 6 যদি আমি বলি। তারপরে তো আরো ৩-৪ জন ছিল। আলমগীর বা ঔরঙ্গজেব উনি তো একদমই ব্যতিক্রম। আসলে উনার কথা যদি আপনার বলতে, আমি বাবর, জাহাঙ্গীর, আকবর, শাহজাহান, তারা ডিফারেন্ট। এর আগে পাঠানরাও ডিফারেন্ট। আমি বরং ইদানিং জায়গায় একটু আসি, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। ধরেন আপনি এটা ঠিকই বলছেন যে মুসলমানদের রাষ্ট্র পরিচালনা এবং তার মধ্যে অন্য ধর্মের লোকেরা থাকা না থাকা। আমরা যদি এই যেই শতাব্দীটা চলে গেল, সেই শতাব্দীতে আপনি যদি অটোমানদের যারা তুর্কদের পতনের ক্ষেত্রে ইসলামিস্ট রাষ্ট্রগুলির এক ধরনের সরাসরি ইনভলভমেন্ট আছে, সরাসরি ইনভলভমেন্ট, যেই জন্য আমার তুর্কি ফ্রেন্ডরা কিন্তু আরবদের হেট করে লাইক এনিথিং, বিকজ তারা ব্রিটেনের সাথে হাত মিলায়া এই রাষ্ট্রটা ভাঙার জন্য তারা অ্যাক্টিভ পার্টিসিপেশন করছে, যার জন্য ইসরায়েল নামক রাষ্ট্রটা সৃষ্টি হয়েছে, ইরাকের মতো একটা কৃত্রিম রাষ্ট্র সৃষ্টি হয়েছে। এখন আমার এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে, আবার আমি যদি আরেকটু সামনে আসি, এই সাউথ সুদানে যে মুসলমানদের মধ্যে অনেকটা মারা হলো বিভিন্ন ফেরকা নিয়া, সৌদি আরব যে ইয়েমেনের কিছু মুসলমানদের মারা হয়েছে, আমরা সিরিয়াতে, এই আধুনিক সিরিয়াতেও তুর্কদের সাথে এটা লাগা ছাড়াও আধুনিক সিরিয়াতেও আমরা যে মুসলমানদের নিধন দেখছি মুসলমানদের মাধ্যমে। তাহলে এইটা একটা মনে হয় না যে আমরা যদি এই জিনিসগুলি ডিল না করি, আমরা যদি এই জিনিসগুলির ঠিক না করি, তাহলে আমরা এরকমই একটা সময়ের দিকে আমরা হয়তো যাব। কারণ আজ হোক কাল হোক এমন তো হইতেই পারে যে আপনারা রাষ্ট্র ক্ষমতার মধ্যে আসবেন। তা এইটার ব্যাপারে আপনারা ভাববেন কিনা বা ভাবছেন কিনা? অবশ্যই এই বিষয়টা আমি মনে করি যে ইতিহাসগুলি আসতেছে, যখনই প্রপার ওয়েতে কোথাও ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে এবং সেটাকে সারা দুনিয়ার ইসলামিক স্কলাররা, আলেম সমাজ যখনই সেটাকে সমর্থন দিয়েছে, তো সেই ইসলামী রাষ্ট্রের মধ্যে আপনি কখনোই কোথাওই অমুসলিমদের প্রতি কোনো ধরনের অবিচার অথবা অমুসলিমদের তাদেরকে তাদের ভিটে মাটি, জায়গা জমি, দেশ ছাড়ার কোনো ইতিহাস আপনি খুঁজে পাবেন না। আমার মনে হয় এই ব্যাপারটা আরেকটু আপনি হয়তো পরীক্ষা করে দেখতে পারেন। এরকম ঘটনা কিন্তু আসলে আছে। যাই হোক, আমি আপনার সাথে এই তর্ক ব্যাক এন্ড ফোর্থ আমি মনে করি অটোমান সাম্রাজ্যের মধ্যে এরকম বহু ঘটনা আছে। এখন অটোমানদেরকে আপনি যথেষ্ট মুসলমান বলবেন কিনা সেইটার একটা না, অটোমানদেরকে আমরা যথেষ্ট না, পূর্ণ মুসলমানই বলি। ইসলামের ব্যাপারে আমাদের তাদের ইসলামের ব্যাপারে আমাদের আপত্তি নেই। হারেম সহ কোন ব্যক্তি সেখানে ব্যক্তিগতভাবে পরিপূর্ণ আদর্শ থেকে কিছুটা বিচ্যুত হয়ে থাকতে পারে, কিন্তু ওভারঅল সামগ্রিক সিস্টেমটা পতন যুগের ইসলামের তারা অন্তত ধারণ করছে।
ওকে, ঠিক আছে, আমরা একটু মুভ ফরওয়ার্ড করি। আমরা যদি আপনাকে আপনার রাজনৈতিক ভবিষ্যতের কথা জানতে চাই, যে আপনি আসলে আপনার রাজনীতিটারে আপনি এখন কোন দিকে বেশি কনসেন্ট্রেট করতে চাচ্ছেন? যে এটা কি তরুণদের মধ্যে আপনি আরো বেশি পৌঁছাতে চান? আপনি কি সব ধর্মের, সব বর্ণের, সব লিঙ্গের মানুষের কাছে পৌঁছাতে চান? মানে আপনার স্ট্র্যাটেজিটা কি হবে আসলে, মানে এখন এই মুভ ফরওয়ার্ড, এই নির্বাচন উত্তর আপনার রাজনীতিটার ক্ষেত্রে? আমাদের এখন বড় বিষয় হলো জুলাই স্পিরিটটা, যেই বৈশিষ্ট্য সহ জুলাই বিপ্লবটা হয়েছে, এই জুলাই বিপ্লবটাকে বাংলাদেশে বাস্তবায়ন করা, এবং আমাদেরকে যতটা সর্বশ্রেণীর মানুষের কাছে আমরা নিজেদেরকে, আমাদের যদি ভুল ত্রুটি থেকে থাকে, সীমাবদ্ধতা থেকে থাকে, সেই বিষয়গুলিকে ওভারকাম করে আমরা জাতীয় নেতৃত্বে যাওয়ার জন্য আরও যতটা নিজেদেরকে মানুষের কাছে উপযোগী করে উপস্থাপন করা যায়, সেটাই হবে আমাদের স্ট্র্যাটেজি এখন। আমি একটু আন্তর্জাতিকভাবে আপনাকে এটাই আমার প্রায় শেষের দিকের প্রশ্ন। আমি যদি বলি যে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে একটা লড়াইয়ের কথা আপনি বলেন সবসময়, আপনার বক্তৃতা, এটা অনেক আগে থেকে এটা ভারতীয় আধিপত্যবাদটা আসে, কিন্তু আপনি আবার এমিরেটস অফ আফগানিস্তানের কথাও বলেন, যাদের সাথে আবার ভারতের খুবই সম্পর্ক, বা একমাত্র ভালো সম্পর্ক, মানে মোদি সাহেব তালেবান সরকারকে বন্ধু মনে করেন। মানে এটাকে কি হয় ডিল করা আসলে, মানে সেখানে ভারতের প্রতি তো আলাদা আমাদের কোনো অ্যালার্জি নাই। আচ্ছা, ভারত ইমারাতে ইসলামিয়ার উপরে কোনো আধিপত্য সৃষ্টি করার সুযোগ নেই ভারতের। আচ্ছা, সেখানে তারা সমপর্যায়ে ডিল করে। আচ্ছা, কিন্তু সেই পলিসিটা বাংলাদেশে এসে ভারতেরটা ঠিক থাকে না। আচ্ছা, ভারত যদি ইমারতকে যেভাবে ডিল করতেছে, বাংলাদেশকে যদি সেভাবে ডিল করে, তাহলে ভারত তো আমার উত্তম বন্ধু হতে পারে। সেটা কি আপনি মনে করেন যে এটা একটা, মানে বাংলাদেশে এই আধিপত্যবাদটা স্পেসিফিকলি কোন দিকে আপনি বেশি ফিল করেন? মানে একটা তো আছে যে পলিটিক্যাল, ফিনান্সিয়াল, কালচারাল, আপনার কোন দিকটা আপনার? সবগুলোই, পলিটিক্যাল, কালচারাল এবং ফিনান্সিয়াল, তিনটা অ্যাসপেক্ট থেকেই ভারতের এই যে মনোভাব, যে এখানে ভারতের জন্য বড় একটা সমস্যা সেটা হলো যে বাংলাদেশটা ঠিক ভারতের পেটের মধ্যে থেকে, বাংলাদেশ তার আশেপাশের ভারতের অন্তর্গত যে প্রদেশগুলো আছে সবগুলো থেকে বাংলাদেশ আপনার সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে, তারপরে লিভিং স্ট্যান্ডার্ড দিক থেকে বাংলাদেশ অনেক উন্নত হয়ে যাচ্ছে। এটা ভারতের জন্য খুব সমস্যা একটা। এই জন্য ভারত চায় না কোনোভাবেই যে বাংলাদেশটা সেই পর্যায়ের উন্নত হোক, কারণ তাহলে সে তার প্রদেশগুলোকে সে অখণ্ড রাখতে পারবে না। এই জন্য ভারত বাংলাদেশের ব্যাপারে এই জাতীয় একটা পলিসি বরাবর। আমরা তো দেখি যে বাংলাদেশের লোক ভারতে চিকিৎসা নিতে যাচ্ছেন, বাংলাদেশের লোক ভারতে কাজ করতে যাচ্ছেন, বা আমরা দেখি যে বাংলাদেশের মানুষ ভারতীয় কালচারের উপর অনেক বেশি ডিপেন্ডেন্ট, সেটা হিন্দি সিনেমা হোক, হিন্দি সিরিয়াল হোক, বাংলার মানে নাটক বা এই জাতীয় জিনিসপত্র হোক, সেগুলোর ব্যাপারে খুব বেশি ডিপেন্ডেন্ট। আমরা তো উল্টা জিনিসটা দেখি। ডিপেন্ডেন্ট এটা না, মানে আসলে সেটা হলো বাংলাদেশ আগ্রাসন চালায় বাংলাদেশ, সেখানে মানুষের দেখেন, আমি বলি দেখেন, আমার এই যে কনস্টিটিউয়েন্সি নির্বাচনের ক্ষেত্রে আমি এটা দৃষ্টান্ত দিই, উদাহরণ। আমার এই আসনে একটা প্রবলেম আছে, বড় ধরনের প্রবলেম, ঢাকা 13-তে। না, আমি সেটা বলি, সেটা হলো মাদকের একটা সাম্রাজ্য আছে। এখন মাদকের সাম্রাজ্যকে যদি আমি উৎখাত করতে চাই, মাদকের বিরুদ্ধে আমাকে একটা অবস্থান নিতে হয়েছে, সমাজের স্বার্থে, এলাকার স্বার্থে, মানুষের স্বার্থে। কিন্তু মাদকের সাম্রাজ্যের সাথে এত বেশি মানুষ এটার সাথে জড়িত, এবং এমন এমন মানুষ জড়িত যারা নির্বাচনকে প্রভাবিত করতে পারে। এখন আমি যেহেতু মাদক, তারা বুঝতে পেরেছে যে আমি নির্বাচিত হলে মাদক এখানে থাকবে না, তাদের বিরাট স্বার্থের হানি ঘটবে। এখন আপনি নির্বাচন ছাড়াও করতে পারেন, মানে আপনি এমপি না, আপনি যেসব জায়গায় সেটা করতে পারার, এমপি হয়ে করতে পারার অনেক ব্যবধান, এগুলোর সাথে প্রশাসন জড়িত থাকে ইত্যাদি। তো দেখা গিয়েছে যাদের স্বার্থে আঘাত হানবে তারা কিন্তু আমার বিরুদ্ধে আবার সংঘবদ্ধ হয়ে দেখা গিয়েছে তারা আমার প্রতিদ্বন্দ্বীর সাথে গিয়ে ভিড়ে গেছে। এই যে সমস্যাটা, এখানে ভারতের সাথে
আপনার বাংলাদেশের এই সমস্যা যে বাংলাদেশ এই যেরকম কিছু কালচার আছে, যে সমস্ত কালচার সভ্য সমাজে এটা গ্রহণযোগ্য না, বাংলাদেশি সমাজ, বাংলাদেশের এমনকি বাংলাদেশের কালচারাল সোসাইটিও সেটাকে মানে এগ্রি করছে না। ভারত সেটা করছে। এখন ভারতের সেই নষ্ট কালচার সাধারণ মানুষকে নষ্ট করছে। একটা উদাহরণ কি দিবেন যে মানে ওরকম একদমই নষ্ট কালচার যে বাংলাদেশ, ভারতের নষ্ট কালচার? বাংলাদেশের সিনেমার কথাই বলেন, বাংলাদেশের সিনেমা ভারতের সিনেমা বাংলাদেশের সিনেমার চেয়ে বিভিন্ন দিক থেকে হয়তো মানোন্নত, কিন্তু তার মধ্যে অন্যতম একটা এটাও যে অশ্লীলতার দিক থেকেও উন্নত। তো সেই কারণেও মানুষকে আকৃষ্ট করছে সেটা। না, সেটা তো এখন আর সিনেমা তো আর ভারতের সিনেমা, তারপরে সিনেমার মধ্যে হ্যাঁ মানে ভারতে এখন তো সারা দুনিয়াই উন্মুক্ত, খালি ভারতের সিনেমাই যে দেখবে তা তো না। না মানে বলতেছি এটা একটা দৃষ্টান্ত হিসাবে। আচ্ছা, মানে ভারতীয় সিনেমার প্রভাবে বাংলাদেশের সিনেমাতে হয়তো কিছু মানে অশ্লীলতা ঢুকে যাচ্ছে। আপনি যেটা বললেন জি, যে কালচারালি তারা তো আমাদের উপর আগ্রাসনটা সৃষ্টি করে, আপনি সিনেমার ক্ষেত্রে বলতেছেন। কিন্তু কেউ যে বলেন, মানে এই প্রশ্নটা অনেকটা এরকম যে ভারতের যে বর্তমান প্রধানমন্ত্রী এবং যে বর্তমান রুলিং পার্টি ভারতীয় জনতা পার্টি, তারা যেহেতু কট্টর হিন্দুত্ববাদী একটা রাজনৈতিক দল এবং তারা সেই দেশের সংখ্যালঘু জনগোষ্ঠীর উপর তারা যেহেতু খড়গস্ত, তারা চান মানে মোদির পক্ষে এইটা তার ভোটের এপিল চাওয়ার জন্য খুব সহজ। বাংলাদেশে যদি একটা কট্টরপন্থী মুসলিম জনগোষ্ঠী আসে যারা হচ্ছে সংখ্যালঘুদের উপর অত্যাচার চালায়, তাইলে তার কার্ডটা সুবিধার হয়। দেখো বাংলাদেশ এরকম, আমাদের বেঁচে থাকার জন্য তো এটা দরকার। এবং সেই জন্য মোদি আপনাদের প্যাট্রোনাইজ করে, অনেকে বলে যে আপনাদেরকে শক্তিশালী দেখতে চায়। বাংলাদেশে যারা আমরা ইসলামের রাজনীতি করি, ইসলামী রাজনীতির যতটুকু শক্তিশালী হবে বাংলাদেশে হিন্দুরা ততটাই সিকিউরড হবে, এটা নিশ্চিতভাবেই বলা যায়। এবং বিগত ১.৫ বছরের আপনার এই বাংলাদেশের সময়কালকে আপনি যে অ্যানালাইসিস করেন, এটা একেবারে দিবালোকের ন্যায় পরিষ্কার। আমরা স্বাধীনতার পর থেকে ইসলামপন্থী রাজনৈতিক সংগঠনগুলো বিগত ১.৫ বছর যতটা রাষ্ট্র রাজনীতির উপর এবং সমাজের উপর যতটা প্রভাব নিয়ে আমরা থেকেছি, এর আগে আমরা কখনোই এইভাবে আমরা শুধুমাত্র ইসলামপন্থীরা এভাবে থাকতে পারিনি। আমি মনে করি অন্য যে কোনো রাজনৈতিক গভর্নমেন্টের সময় চেয়ে এই ১.৫ বছর হিন্দুরা বাংলাদেশে সবচেয়ে বেশি সিকিউর ছিল, কারণ আমরা। কিন্তু আমি তো শুধু হিন্দুদের কথা বলি না, কিন্তু এই ১৫ মাসের মধ্যে অসংখ্য মাজার ভাঙা হয়েছে। আমি জীবনে কোনোদিন শুনি নাই কোনো একটা কবরের থেকে একটা লোককে নামায় না আগুন ধরায় দেওয়া হয়েছে, সেটা আবার ঘোষণা দিয়া। এবং আপনি নিজেও জানেন যে এরকম অসংখ্য ঘটনা ঘটছে যেগুলি নিয়ে আসলে আমরা প্রাউড না। এটা তো শুধু আসলে এটা তো আসলে হিন্দু না, এটা তো মুসলমান না। আমি বলি শুধু মাজারের ঘটনাগুলো লাগাতার ঘটে গেছে, ব্যাপারটা এরকম না। শুরুর দিকে ২-৩টা ঘটনা ঘটেছে, এরপরে শুধু একটা ঘটনা, বিচ্ছিন্ন ঘটনা বলতে হবে এগুলোকে। আপনি কয়টা হাতে গোনা বলেন না, আমি বলে দিতে পারবো হাতে গোনা। একটা ফরিদপুরে একটা ঘটনা ঘটছে, শেরপুরে একটা ঘটনা ঘটছে, আর এর আগে সিলেটে ১-২টা ঘটনা ঘটেছে। এগুলি ঘটনার স্কেলে তো বেশি না, যে অন্যান্য জায়গায় তো বেশি না। এগুলো মিডিয়া এটাকে খুব বেশি, আমি তো ঘটনা গনে বলে দিলাম। ফরিদপুরে একটা ঘটনা, আপনি অনেক ঘটনা গুনতেও পারেন নাই। কুষ্টিয়ার ঘটনা তো আপনি গুনলেন না। কুষ্টিয়াতে কুষ্টিয়ায় কিছু মানুষ যারা নাকি এখানে লালনের মাজারকে কেন্দ্র করে ওখানে মাদকের একটা আখড়া জমে। যে কোনো মাজারকে কেন্দ্র করে আসলে এটা এক ধরনের ইনসিকিউরিটি। মামুন ভাই, আপনি এটা আরো বেশি জানেন, কারণ আপনার কাছে অনেকে আসছে যে মানে অনেক বেশি ইনসিকিউর মানুষ ফিল করছে। কিন্তু এই মাজার, এই মন্দির, এই বাউল মন্দিরেরটা এটা বললে আমি মানবো না, কারণ মন্দিরের লোকেরা সবচেয়ে বেশি সিকিউরিটি ফিল করেছে এই সময়টায় অনেক ক্ষেত্রে। কারণ আমাদের দেশে আমি যদি রথযাত্রার কথা বলি, টোটালি আমাদের দেশে হিন্দু নিপীড়নের যে ঘটনাগুলো 99% হলো সাবোটাজ। এবং এটা যারা ক্ষমতা, যারা দখলদারিত্ব করে, চাঁদাবাজি করে, মানুষের সম্পদ দখল করার যে ধান্দা করে, এরাই মানে যেখানে যেই ভাবে সুযোগ সন্ধানী তারা সেভাবে করে। হিন্দুদেরকে দুর্বল পেয়ে এই দখলদাররা, চাঁদাবাজরা, অথবা যারা এই যে মানুষের সম্পত্তি দখলকারী, তারা সম্পদ দখল করে, হিন্দু দুর্বল হিসেবে তাদেরটা করে। যারা ইসলামী যে কোনো ইসলামের যেই কোনো আপনার ফিলোসফি হোক না কেন, যে কোনো তরজার অনুসরণ, ইভেন আলে হাদিস হোক, সুন্নি হোক, বেরেলভি হোক, অথবা আমরা দেওবন্দি হই, অথবা আপনার জামাত ইসলাম হোক,
এই ব্যাপারে আমাদের সকলের আমি অভিন্ন অবস্থানই দেখেছি যে সংখ্যালঘুদের অধিকারের ব্যাপারে আমরা আপনারা সবাই সবসময় খুব সব এই ব্যাপারে খুব সোচ্চার আমরা, যার কারণে আর আমাদের কোন গ্রুপের মধ্যেই ওই শ্রেণীটা নাই, একটাও নাই যে মানুষের জায়গা জমি মানুষের প্রপার্টি দখল করবে। ওকে, মানুষের প্রপার্টি যারা দখল করে তারা মূলত বাংলাদেশের প্রতিষ্ঠিত রাজনীতি করে, কিন্তু তারে ধর্মকর্ম করতে মানে আমি ধরেন দু একটা উদাহরণ যদি এরকম দিই যে এবার এই 15 মাসের মধ্যে যে কয়টা দিতে তো অনেক রকম উৎসব আছে, সেই উৎসবগুলির সময় কমাইতে বলা হয়েছে কিনা, তাদের আসলে ঢাকের শব্দ যাতে একটা নির্দিষ্ট দূরত্বে না যায় সেগুলি বলা হয়েছে কিনা আপনার কাছে এগুলি? এটা হয়তো সবসময় বলা হয়ে থাকে, কখনো তারা মসজিদ আর মন্দির যখন কাছাকাছি তারাবির নামাজ চলতেছে ঠিক একই সময়ে জুমার নামাজ চলতেছে, একই সময়ে রথযাত্রা, সেই সময়গুলো এমন কোন অপ্রীতিকর ঘটনা বাংলাদেশে ঘটার কোনো সুযোগ নাই, কারণ হিন্দুরা দুর্বল, ওরা তো আর অপ্রীতিকর ঘটনা ঘটতে পারবে না, ভয়ে চুপসে গেছে কিনা এরকম কোন আপনি বলেন যে নামাজের কারণে অথবা মসজিদের কারণে তারা তাদের ধর্মীয় উৎসব উদযাপন করতে পারেনি, এমন কোনো ঘটনা ঘটে নেই। ওকে, আমার মনে হয় যে আপনি এই উত্তর দিয়েছেন। আমি শেষ প্রসঙ্গটাতে করি, আপনি একজন স্বনামধন্য শিক্ষক, কিন্তু আমার কিছুটা আলাপ এই অনুষ্ঠান শুরুর আগে আপনাকে আমি বলতেছিলাম যে এই কওমি মাদ্রাসাতে পড়াশোনা করে যারা বেরিয়ে আসছেন তাদের সংখ্যা এবং তাদের পরবর্তী জীবন, এটাকে যদি আমি একটা পেশাগত জীবন বলি, এই যে একটা বিপুল ওয়ার্কফোর্স এবং এই যে এই তরুণীরা বেরিয়ে আসছেন, তারা দেশের অর্থনৈতিক ব্যবস্থাপনা কিভাবে কাজে লাগতেছেন আসলে, বা যেটাকে আমরা হচ্ছে মানে ফিনান্সিয়াল ইনস্টিটিউশন মানে মানে এটা তো হলো আমাদের, আমি মনে করি বড় ধরনের রাষ্ট্রের ব্যর্থতা। রাষ্ট্রের ব্যর্থতা মানে হলো যে রাষ্ট্র আসলে সমন্বয়ের কোনো উদ্যোগ গ্রহণ করে নাই, সেটা একেবারে 1947 থেকে নিয়ে ধারাবাহিকভাবে এই সংকটটা ক্রিয়েট হয়েছে। 1947 সালে তখনই আমাদের আলেমুল আমাদের পক্ষ থেকে এই দাবি ছিল রাষ্ট্রের প্রতি যে আপনারা সমন্বিত উদ্যোগ গ্রহণ করেন, যাতে শুধুমাত্র আলেমুল আমাদের উপর ধর্মকে রক্ষা করার, মানুষের মধ্যে ধর্মীয় শিক্ষা, ধর্মীয় সেন্টিমেন্ট, এই বিষয়গুলো রক্ষা করার শতভাগ দায়িত্ব শুধুমাত্র আলেমদের উপর যেন না বর্তায়, সেটা একটা ব্যবস্থা গ্রহণ করেন। কিন্তু এই রাষ্ট্র, এই সরকার কিছুই করতে পারে নাই। দেখেন বাংলাদেশের জাতীয় শিক্ষা ব্যবস্থায় প্রাইমারি স্কুলে 5 বছর, হাই স্কুলে 5 বছর, ইন্টারে 2 বছর, 12 বছর, তারপর অনার্সে 4 বছর, 16 বছর, এরপরে আরো 2 বছর, 18 বছর পড়াশোনা করার পরে কোনো একজন শিক্ষার্থী যদি সে না কোনো আলেমের কাছ থেকে মানে পার্টিকুলারলি এবং সে যদি সুনির্দিষ্টভাবে পড়াশোনা না করে, সে নিদেন বিসমিল্লাহির রহমানির রহিমটাও শুদ্ধ করে উচ্চারণ শিখতে পারে না। তো এই ব্যর্থতা কার? এই ব্যর্থতা রাষ্ট্রের, জাতীয় শিক্ষা ব্যবস্থার। আমরা বলতেছি যে তুমি প্রাইমারি স্কুলে অন্তত একজন কোরআনের শিক্ষক দাও, সেটা দিবে না, দেয় নাই, আজও পর্যন্ত দেয় নাই। তো ধর্ম মানুষকে, এই বিপুল পরিমাণ যে বাংলাদেশের মানুষ, 18 কোটি মানুষের মধ্যে অলমোস্ট আপনি ধরেন 16 থেকে 17 কোটি মানুষ মুসলমান, এই মুসলমানদের ধর্মীয় জিজ্ঞাসার জবাব কে দিবে? এই জিজ্ঞাসা জবাব দেওয়ার তো দায়িত্ব একমাত্র আমাদের, আর কেউ দেওয়ার মতো নাই, রেসপন্সিবল কেউ নাই। তো আমি যখন এই জবাবটা দিতে হবে আমাকে, তো আমাকে এখান থেকে ইসলামিক এই পরিমাণ পারদর্শী এবং সংখ্যায় এত পরিমাণ তৈরি করতে হয় যে আমার আর কোনো দিকে নজর দেওয়ার সুযোগই নেই। আমাদের একজন দর্শক, একটাই খালি দর্শকের প্রশ্ন নেই, ওনার নাম ফারদিন খান, উনি আপনার একটু ওপিনিয়ন জিজ্ঞেস করতে বলছেন যে সেটা আমরা দেখতে পাচ্ছি যে আফগানিস্তানের যে নিউ ওয়াইফ বিটিং ল, এটা নিয়ে আপনি আসলে বলবেন, নানা ধরনের মতামত বা দেখা যাচ্ছে। শুনেন, আফগানিস্তানের ব্যাপারে আমি নিজে, আমার যথেষ্ট অ্যানালাইসিস আছে, আমি মৌলিক একটা কথা বলে দিই। আফগানিস্তানে তারা যেই মানে প্রসেসিংটা ফলো করছে, সেটা হলো কোরআন সুন্নাহকে শতভাগ তারা অনুসরণ করছে। এটা হলো কাজী আফগানিস্তানের যে কোনো ল, যে কোনো আইনের ব্যাপারে যদি কেউ প্রমাণ করতে পারে যে না এটা কোরআন হাদিসে নাই, কোরআনে কি মানে ইসলামী শরিয়ার, কোরআনে স্ত্রীকে, আমি কথাটা বলি, আমি মৌলিক কথাটা বলতেছি, কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন তারা করেছে, এটা যদি সাব্যস্ত হয় তখন এটা অভিযোগ করা যাবে যে হ্যাঁ তারা একটা অন্যায় কাজ করেছে। ঠিক কথা বলেছেন। আমি কথাটা শেষ করি। জি, আপনি ঠিক। এখানে যেটা হচ্ছে সেটা হলো এই
এবার বুঝছি। যে দেখেন আমি বলি একটু, না আমাকে এই কথাটা বলতে দিতে হবে, জি এটা আপনি বলেন। সেটা হলো যে একটা দৃষ্টান্ত দেই, মানে এটার রিপ্রেজেন্টেশনটা কিভাবে হয়। ধরে নেন একজন বাবা, আমি একজন বাবা, হ্যাঁ, আমার সন্তান আছে 4 জন। ঘটনাটা এমন ঘটবে যে আমি বেঁচে থাকবো, আমার সব সন্তানরা আমার চোখের সামনে মারা যাবে। এই ঘটনাটাকে 2 ভাবে ব্যক্ত করা যায়। এমন ভাবে বলা যায় যে আমি খুব উৎফুল্ল হব, আবার এমন ভাবে বলা যায় যে আমি বিমর্ষ হয়ে যাব। যদি বলা হয় ভাবে যে আপনার চোখের সামনে আপনার সব সন্তানগুলি মরে যাবে, জিনিসটা খুব খারাপ যাবে, আমার জন্য খুবই বেদনাদায়ক হবে। আবার যদি এভাবে বলা যায় যে আপনি অনেক দীর্ঘ হায়াত পাবেন, আপনার সকল সন্তানের পরেও আপনি বেঁচে থাকবেন। এখানে মিডিয়াটা যে কাজটা করে আফগানিস্তানের ব্যাপারে, যে আইনটার ব্যাপারে এখানে মিডিয়া অপপ্রচার চালাচ্ছে, পশ্চিমা মিডিয়া সরাসরি যারা 20 বছর আগ্রাসন চালিয়েছে প্রত্যক্ষভাবে, এখন সেই আগ্রাসনে তারা পরাস্ত হয়ে এখন তারা এইভাবে অপপ্রচারের মাধ্যমে তাদেরকে ঘায়াল করার চেষ্টা করছে। এখানে তারা যেই ধরনের আইন করেছে সেটা হলো, যদি কেউ তার স্ত্রীকে প্রহার করে যদি এই ক্ষতিটুকু করে ফেলে, যে অর্থাৎ তার শরীরে কোনো স্পট হয়ে গেল, সে জখম হয়ে গেল, স্ত্রী জখম হওয়ার কয়েকটা দৃষ্টান্ত এনেছে। যেমন জখম হয়ে যাওয়ার এক অর্থ হলো যে তার শরীরে একটা স্পট পড়ে গেল, অথবা তার কোনো হাড় ভেঙে গেল। অনেক সময় এমন আঘাত হয় যে শরীরে কোনো স্পট পড়ে না কিন্তু হাড় ভেঙে গেছে, আমাদের ডিবিতে যেটা দেওয়া হয়, ডিবিতে রিমান্ডে দেওয়া হয়, তা আমরা দেখেছি চোখে, যে উপরে দিয়ে কোনো স্পট নাই কিন্তু ভিতরে হাড় ভেঙে যায়। হ্যাঁ, এটা তো ট্রেড মারার ক্ষেত্রে। হ্যাঁ, তো ওনারা আইনের মধ্যে এইটা ফাইন্ড আউট করেছে যে উপর দিয়ে স্পট নাই, যেটা কোরআনে সরাসরি বলা আছে, হাদিসে সরাসরি বলা আছে, কিন্তু তুমি এখন আধুনিক যুগে এসে এমন কৌশল অবলম্বন করলা যে উপরে স্পট পড়ে নাই কিন্তু ভিতরে হাড় ভেঙে গেছে। তারা আইনের মধ্যে সেটাকেও কভার করেছে যে উপরে স্পট না পড়ে যদি হাড়ও ভেঙে যায় তাও তুমি পানিশমেন্ট পাবা, সেই পানিশমেন্ট যেটা যদি হাড় না ভাঙে, যদি হাড়ও ভাঙে নাই, কোনো স্পটও পড়ে নাই, তার অর্থ হলো মৃদু আঘাত। সেটা করতে পারবে না, সেটা করতে পারবে সেটা না। আপনি যদি বলেন যে মৃদু আঘাত করলে একজন মানুষকে সেই শাস্তি দিবেন, যে আপনি যদি একজন মানুষ আপনাকে খুন করে ফেললো আর একজন আপনাকে আঘাত করলো, দুইটা শাস্তি কি এক সমান হবে? এখন যদি আপনাকে বলা হয় যে তুমি খুন করলে তোমার নামে মৃত্যুদণ্ড হবে, আপনি যদি এটাকে আপনি যদি এভাবে শিরোনাম করেন যে খুন করার আগ পর্যন্ত অনুমতি দেওয়া হয়েছে, ব্যাপারটা তো এটা না। সেখানে তারা দণ্ডবিধি করেছে, দণ্ডবিধির মধ্যে অপরাধের মাত্রা শনাক্ত করা হবে না। তো এই দণ্ডের জন্য অপরাধের মাত্রা এই, তো এই দণ্ডের জন্য অপরাধের মাত্রা ঠিক করার অর্থ তো আর এটা না যে তার আগ পর্যন্ত অপরাধকে বৈধতা দেওয়া হচ্ছে। এটা চরম ভাবে পশ্চিমা মিডিয়ার ভয়ঙ্কর রকমের একটা। আমি যদি একটু বলি যে মানে আপনি কোরআন বা হাদিসের কথা বলতেছিলেন, কোরআন বা হাদিস অনুযায়ী কি স্বামী স্ত্রীকে প্রহার করতে পারে? একটা মাত্রা, মানে যে কোনো মাত্রা পর্যন্ত পারে স্বামী, মানে শুধু এটা অবশ্য বাইবেলের তো পারে। বাইবেলে এরকম বলা আছে যে বুড়ো আঙ্গুলের সমান মোটা একটা লাঠি হইতে ওইটা দিয়ে মারো, অসুবিধা নাই। ওটা হলো স্ত্রী শুধু না, এটাকে বলা হয়েছে পুরো ফ্যামিলির কথা বলা হয়েছে, মানে এইভাবে বলা হয় না, স্ত্রীকে আলাদা করে বলা হয় না। যেটা বলা হয়েছে সেটা হলো পরিবারের কর্তা তার অধস্তন সকলকে মৃদু আঘাত করতে পারবে, যে আঘাতে তার শরীরে কোনো স্পট পড়বে না। পরিবারের কর্তা মানে পরিবারের কর্তা বাবা, হচ্ছে বাবা সন্তানের উপর, সেই ব্যাখ্যায় আসে স্বামী তার স্ত্রীর উপর। কিন্তু ব্যাখ্যায় আসুক আর যেমনি আসুক, এটা তো আসলে আসেই, মানে এটা ঠিকই আছে, সহিই আছে। আমার মনে হয় যে তাহলে এই ক্ষেত্রে কি পশ্চিমা মিডিয়া কি এটা ভুল রিপোর্ট করলো? অবশ্যই, শুধু ভুল না, উদ্দেশ্যপ্রণোদিতভাবে। কি আমার কাছে লাগে যে পশ্চিমা মিডিয়া যেটা করে না সেইটা হচ্ছে খোদ বাইবেলেও যে এটা আছে এটা তারা বলে না। এটা আছে, কিন্তু বাইবেলেও আছে, এবং আসলে অনেকগুলি সাদা জায়গাতে এটা এখনো আছে, যে এই আইনটা এখনো আছে যে স্বামী স্ত্রীকে মারতে পারবে। তো ওইখানে ক্ষেত্রে বলা আছে, ব্যাখ্যাটা বলা আছে বুড়ো আঙ্গুলের চেয়ে মোটা বেত হইতে পারবে না। না, ইসলামে যেটা আছে সেটা হাদিসের মধ্যে যেটা আসছে সেটা হলো পরিবারের কর্তা তার পরিবারের সদস্যদেরকে শাসন করতে পারবে
এমন ভাবে শাসন করতে পারবে যেন তার শরীরে কোনো স্পট না পড়ে। ওকে, এইটা কি মায়ের ক্ষেত্রে বলা আছে যে মা বাচ্চাদের ক্ষেত্রে করতে পারবে? মায়ের ক্ষেত্রে বলা আছে মা বাচ্চাদের পারবে কিন্তু কর্তাকে তার পারবে না, মানে কর্তা তো না, মা সন্তানদেরকে পারবে, বড় কিন্তু ভাই ছোট হাজবেন্ডকে ভাইকে তার পারবে, বড় ভাই ছোট ভাইকে মা পারবে, তো মানে স্বামী স্ত্রী তো আর হাজবেন্ডকে পারবে না না। পারবে না। এইটার ক্ষেত্রে একজনকে আরেকজনের চেয়ে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে, মানে শ্রেষ্ঠত্ব না, মানে কর্তৃত্ব দেওয়া হয়েছে। কর্তৃত্ব দেওয়া হয়েছে। আচ্ছা, কর্তৃত্ব আর শ্রেষ্ঠত্ব তো এক না, নেতৃত্ব আর কর্তৃত্ব একটা ভিন্ন জিনিস। কর্তৃত্ব তো শ্রেষ্ঠত্বের চেয়ে বড় মামুনুল ভাই, কর্তৃত্ব তো হ্যাঁ, সেটা বললে হ্যাঁ, বলেন। কর্তৃত্ব তো মানে শ্রেষ্ঠত্বের চেয়ে ইসলাম বড়। এখানে পরিষ্কারভাবে পুরুষকে নেতৃত্ব দিয়েছে, বা কর্তৃত্ব দিয়েছে। হ্যাঁ, কর্তৃত্ব দিয়েছে কর্তৃত্ব স্ত্রীর দিয়েছে। উপর, এবং বাবাকে কর্তৃত্ব দিয়েছে সন্তানের উপর, সন্তানের উপর মায়েকেও কর্তৃত্ব দিয়েছে। ওকে, ফেয়ার এনাফ। আমরা একদম শেষ পর্যায়ে আপনি যদি বাংলাদেশের মানুষদের উদ্দেশ্যে বা আমাদের জন্য যদি কিছু বলতে চান 30 সেকেন্ড, একদমই সমাপনী আপনার এখানে এসে। আমি বলবো বাংলাদেশের যে নির্বাচনটা হয়ে গেল, এই নির্বাচনটা শান্তিপ্রিয় হওয়ার কারণে আমরা দেশের জনগণকে এবং দেশবাসীকে অভিনন্দন জানাই। তবে এর মধ্য দিয়ে যেই কাজটা করলো এস্টাবলিশমেন্ট, তারা এত সুন্দর একটা আয়োজনের মধ্যে, মানে এক মন দুধের মধ্যে এক ফোঁটা তারা মুখ ঢেলে দিল পেশাব দিয়ে, এটাকে সম্পূর্ণটাকেই একটা প্রশ্নবিদ্ধ করে রাখলো, যেটা বাংলাদেশের মানুষকে হয়তো অনেক দিন পর্যন্ত ভোগাবে। আপনাকে অনেক ধন্যবাদ মাওলানা মামুনুল হক। আমরা আপনার এই সুন্দর ইয়েতে এসে আমরা খুবই আনন্দিত। আমাদের সম্পূর্ণ টিমের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ। দর্শক, আমরা এরকম আবারও আপনাদের সাথে দেখা হবে, সেই পর্যন্ত আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এতক্ষণ যে ভিডিও ফুটেজটি দেখলেন, এই ভিডিও ফুটেজ সম্পর্কে আপনি কমেন্ট করে জানাবেন। আজকের এই টকশোতে উপস্থিত ছিলেন খালেদ মহিউদ্দিন এবং হেফাজত মজলিসের আমির মামুনুল হক। তো মামুনুল হককে অনেক রকমের প্রশ্ন করা হয়েছে এবং সাথে আরও একজন বিশিষ্ট আলেম ছিলেন, ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী। তো ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সম্পর্কে আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন। তার বক্তব্য আমাদের কাছে আছে। তো মামুনুল হকের যেই পরবর্তী পর্ব আছে, মামুনুল হক এবং ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী, সেখানে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী কথা বলছেন। তো আপনারা যদি ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীর সেই ভিডিও ফুটেজ দেখতে চান, তাহলে আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আপনারা যদি কমেন্ট বক্সে জানিয়ে যান, তাহলে আপনাদের জন্য আমরা সেই ভিডিও এই চ্যানেলে আপলোড করব। তো সেই সব ভিডিও ফুটেজ দেখার জন্য আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন এবং একটি লাইক দিন। আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করলাম। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করেছেন, সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।